প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার দলগুলোর কাছ থেকে 7 দিনের মধ্যে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা চেয়েছিল। 7 দিনের সময়সীমা শেষ হয়ে গেছে, কোনো ঐক্যমত্য হয়নি। সরকার এখন এই পরিস্থিতিকে কিভাবে দেখছে? না, আমরা এটা নিয়ে যে খুব বেশি ওরিড তা না। আমাদের কাছে তো কিছু এক্সাম্পল আছে যে রাজনৈতিক দলগুলো এর আগে জাতীয় বৃহত্তর ঐক্যের সাথে অনেক এই বিষয়গুলোকে তারা খুব সিরিয়াসলি ডিল করেছেন এবং কিছু কিছু মেজর ইস্যুতে তারা সবসময় ঐক্যমত্যে ছিলেন। যেমন এই গভর্নমেন্টের সাথে তারা একটা অংশীজন হিসেবে ছিলেন এবং পুরোপুরি সাপোর্ট দিয়েছেন। তারপরে আপনি জুলাই ডিক্লারেশনে দেখেন, সবাই জুলাই ডিক্লারেশনের সময় উপস্থিত ছিলেন। তারপরে জুলাই চার্টারের সময় দেখেন, জুলাই চার্টার অ্যাডপশনের জন্য 9 মাস একটানা ডায়ালগ হয়েছে, তারা প্রত্যেকটা ডায়ালগে উপস্থিত ছিলেন। আপনি বলতে পারেন যে এনসিপি তো সাইন করেনি, বাট এনসিপি কিন্তু লাস্ট ডে পর্যন্ত, লাস্ট আওয়ার পর্যন্ত উপস্থিত ছিল। তো ফলে আমরা খুব ওরিড না। আমরা মনে করি জাতি মানে বড় বড় দলগুলো বা সবগুলো দলই জাতির বৃহত্তর স্বার্থে তারা একটা ঐক্যমতে আসবেন। আর যদি একান্তই তারা দেখা যাচ্ছে যে ঐক্যমতে আসতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট দে উইল টেক এ ডিসিশন যেটা সবার জন্য মঙ্গলজনক হবে। কিন্তু আমরা জানি জুলাই সনদের বাস্তবায়নে সরকার জট খোলার চেষ্টা করছে শুরু থেকেই। 7 দিনের সময় দিয়ে শেষ করেনি, সে নিজেও চেষ্টা করছে যে কীভাবে জটটা খোলানো যায়। কিন্তু প্রশ্ন হলো, জট কি খুলবে নাকি আরও জটিলতর হবে? না, জট খুলবে এবং জট খুলে রাইট টাইমে ঠিক সময়ে, যে সময়টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে, ওই সময়ে ইলেকশন হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কি সরকারের কাছে প্রত্যাশিত ছিল? দেখেন, এটা আমরা প্রত্যাশা অপ্রত্যাশার বিষয় না। পলিটিক্যাল পার্টি থাকলে আপনার ডিফারেন্স অফ অপিনিয়ন হবে। আমি তাহলে তো সবাই এক পার্টি করতে। কিন্তু আপনারা এই আশা কেন করলেন যে 9 মাসে তারা ঐক্যমত্যে পৌঁছতে পারলো না, 7 দিনের মধ্যে পৌঁছবে? এইটা আমরা মনে করি যে লাস্ট টাইম যেহেতু সবাই ইলেকশনটা চাচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে, তারা আসলে ওই ইলেকশনকে সামনে রেখে এক ধরনের একটা বৃহত্তর ঐক্যে পৌঁছবেন, এটা আমাদের আশা ছিল। যদি নাও হয়, এটা এমন কোনো বড় ইস্যু না। এটা ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালোভাবে এটার জন্য প্রস্তুত আছে এবং তারা রাইট ডিসিশনটা নেবে যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশনে না আসতে পারেন। আপনি বলছেন যে এটা কোনো বড় ইস্যু না, কিন্তু আমরা দেখলাম সংস্কার প্রশ্নে গত প্রায় 8.5 মাস রাজনৈতিক দলগুলো ছিল আলোচনার টেবিলে, জাতীয় ঐক্যমত্য কমিশন ঘিরেই আবর্তিত হয়েছে সব কিছু। কিন্তু নভেম্বরে আবার রাজপথে কর্মসূচি নেমেছে কয়েকটি দল, তারা কর্মসূচি পালনও করেছে ইতিমধ্যে। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মাঠে কর্মসূচি নেওয়ার পেছনে আপনারা কি মনে করছেন? এটা নির্বাচনের প্রস্তুতি নাকি রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার ইঙ্গিত? দেখেন, পলিটিক্যাল পার্টি থাকলে তো সে তার মাঠে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করবে, এটা নিয়ে আমরা উড়িত না। তারা তো এর আগেও করেছে না। তারপরে একটা হচ্ছে যে ইলেকশনকে সামনে যে যত বেশি মাঠে থাকতে পারবে, সেটাও এক ধরনের জানান দেওয়া যে আমি আছি। আমরা এগুলো কোনো কিছু নিয়ে রাজনৈতিক বিশ্লেষকগুলো কিন্তু তাই বলছেন যে পলিটিক্যাল বিশেষ করে পিআর এবং এখন যে আন্দোলনটা চলছে, সবাই আসলে রাজনৈতিক মাঠকে গরম রাখার চেষ্টা করছে নির্বাচনকে সামনে রেখে, তাই তো? এইটাই। বাট আমি যদি পলিটিক্যাল পার্টি করতাম তাহলে তো অবশ্যই আমি মাঠ গরম রাখাটা আমার একটা বড় একটা পলিটিক্যাল প্ল্যানের একটা অংশ ছিল, ঠিক থাকতো। বাট আমি মনে করি আমরা এটা নিয়ে, আপনি দেখেন আমরা কিন্তু অনেক বড় বড় ক্রাইসিস ফেস করে এসেছি। সেই জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে খুব বেশি ওরিড আমি না। আপনি জুলাই চার্টার নিয়ে আপনি দেখবেন অনেক লিডার অনেক বড় বড় হুমকি দিয়েছে, কিন্তু এটা অনেকে ভেবেছেন এটা জীবনেও হবে না, হয়েছে তো। জুলাই ডিক্লারেশন নিয়েও একই হয়েছে। এছাড়া আপনি বড় বড় আরও অনেক ইস্যু এই গভর্নমেন্ট হ্যান্ডেল করেছে। সেই ইস্যুগুলো ইকোনমিকে রিকভারি করা, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আসা, কন্টিনিউয়াস এই যে আওয়ামী লীগ এবং তার দোসররা যে এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, সেটাকে হ্যান্ডেল করা খুব ভালোভাবে। তো ফলে আমরা এগুলো নিয়ে উড়িত না। আমরা মনে করি আমাদের সবচাইতে বড় যে কাজটা, সেটা হচ্ছে যে ইলেকশনটা করা এই ফেব্রুয়ারির মধ্যে। এই কাজটা উপদেষ্টা পরিষদ খুব ভালোভাবে করছেন, প্রতিদিন মিটিং হচ্ছে। গতকালও অনেকগুলো মিটিং হয়েছে। আপনি দেখছেন যে অনেকগুলো ডিসি ট্রান্সফার হয়েছেন এবং এটা সব কিছু ইলেকশনকে সামনে রেখে।
আমরা মনে করছি সামনের দিনগুলোতে আরও ইলেকশনের যে প্রিপারেশন আরও ইন্টেন্সিফাই হবে এবং প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে জাতির জন্য একটা ভালো ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং খুব ফেস্টিভ, মানে উৎসব মুখর একটা ইলেকশন। কিন্তু আপনারা বলছেন ঠিকই শফিকুল আলম, কিন্তু জুলাই সনদ নিয়ে যে আস্থার সংকটটা তৈরি হয়েছে তার জন্য রাজনৈতিক দলগুলো সরকারকে দায়ী করছে। অন্যদিকে সাধারণ মানুষ কি করছে? তারা কিন্তু সরকার এবং রাজনৈতিক দল উভয়কে দায়ী করছে। আপনারা বলছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সংখ্যা তো তৈরি হয়, কারণ তারা নির্বাচনমুখী, তারা চায় না যে নির্বাচন বাধার মুখে পড়ুক। সাধারণ মানুষ আসলে পুরোপুরি এখন নির্বাচন, জি হ্যাঁ, তারা অবশ্যই জানতে চাচ্ছে কি সংস্কারটা হলো, সেটার দিকে তাকিয়ে আছে, বাট তাদের আস্থা আছে এই গভর্নমেন্টের উপরে এবং আমরা মনে করি এই আস্থাকে সম্মান দিয়ে সে অনুযায়ী রাইট মেসেজটা ডেলিভার করার অ্যাবিলিটি এই গভর্নমেন্টের আছে এবং এরা ঠিক সময়ে ঠিক কাজটা করবে। সোফার এই গত 15 মাসে যদি রেকর্ড দেখেন, এই গভর্নমেন্ট ঠিক সময়ে ঠিক কাজটা করেছে, সামনেও করবে। গত 5-6 সপ্তাহ একটানা আমি প্রতি শুক্রবার আমি ঢাকার বাইরে যাচ্ছি এবং প্রতি শুক্রবারই আমি দেখার চেষ্টা করছি যে ইলেকশনের আমেজটা কেমন, এবং দিন দিন আমি দেখছি যে আমেজটা আরও ইন্টেন্সিফাই হচ্ছে। মানুষজন রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, বাসায় বাসায় অনেকে যাচ্ছেন। এবং আমি যে এই শুক্রবারে আমি গেলাম দুর্গাপুর, মানে সেই নেত্রকোনার উপরে বিরিশিডি দুর্গাপুরে আমি গেলাম। ওইখানে যেটা দেখলাম যে একদম ওইখানে ইলেকশনের হাওয়া। আপনি তো এটা বর্ডার টাউন, মানে জাস্ট এটা রিমোট এরিয়া, ওইখানে গারো জনগোষ্ঠী থাকেন, হাজং জনগোষ্ঠী থাকেন, তাদের মধ্যেও আমি ইলেকশনের হাওয়া দেখলাম। এখন যেহেতু এখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি, আপনার কাছে আমরা জানতে চাইবে সরকার কখন কিভাবে তা নিজেদের সিদ্ধান্তটা জানাবে বা ঘোষণা করবে? না, সরকারের আমি বলতে পারি আনঅফিসিয়ালি তো ইয়েদের সাথে কিছু কথা তো হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, তো এইটাগুলো ম্যাচিউরড হোক, সরকার তার অবস্থানটা। আমরা কি আশা করতে পারি এই সপ্তাহে হবে? আমি এটা বলতে পারবো না, এটা উপদেষ্টা পরিষদের এটা ডিসিশন, তারা কিভাবে ডিসিশন নেবেন এইটা তাদের উপরে। তারপরে যখন একটা ডিসিশন হবে সেটা আমাদের পর্যন্ত আমরা জানবো, আমরা সে অনুযায়ী আপনাদেরকে জানাতে পারবো। এই সিদ্ধান্তটা কি জুলাই সনদের কাঠামোর মধ্যে বা যতটুকু প্রকাশ করা হয়েছে সেটাই থাকবে না কিছু পরিবর্তন হবে? কারণ মিডিয়াতে খবর আসছে কিছু পরিবর্তন হতে পারে। উপদেষ্টা পরিষদ, আপনি ওয়েট করেন না, আমরা অনেক কিছু করে আসছি, আমাদের হাতে এখনো 3টা মাসের মতো সময় আছে, তো আমরা এটা নিয়ে অরিড না মোটেও। আরেকটা প্রশ্ন, জুলাই সনদ এবং এর বাস্তবায়নের সরকার যে সিদ্ধান্ত দেবে তা সব দল মেনে নিবে এমনটা আপনারা আশা করছেন কেন? এটা জাতির বৃহত্তর স্বার্থে, একটা ভালো ইলেকশনের স্বার্থে এটা মেনে নিবে অবশ্যই। কোনো একটা জিনিস আমাদের সবাইকে, মানে সমস্ত মানুষ, সমস্ত পলিটিক্যাল পার্টিকেই বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টি থাকে, পলিটিক্যাল ডিফারেন্স থাকবেই, এটাই নিয়ম। এবং যে ম্যান্ডেট পাবে সে অবশ্যই তার মতো করে অনেক কিছু তার মতো করে নিবে, এটাই কেননা জনগণের সে ম্যান্ডেট পেয়েছে, তার ওইটাকে আপনার অনার করতে হবে, মেজরিটিকে আপনার অনার করতে হবে। তো আমরা মনে করি যে যেই ক্ষুধা একটা তৈরি হয়েছে যে আমরা কিভাবে সংস্কার করে একটা ভালো গভর্নমেন্ট, একটা ভালো ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করতে পারবো, যেখানে প্রত্যেকটা মানুষের তার যে আশা এবং তার অ্যাসপিরেশন এটা পুরো যাতে রিফ্লেক্টেড হয়, সে যেই সংস্কারটা চাচ্ছে, এবং সে তাকে যেন শেখ হাসিনার আমলের মতো তাকে যেন কেউ স্লেভের মতো ট্রিট না করে। আমি এটা পার্সোনালি মনে করি যে ইলেকশনের পরেও যে এই যে ডায়ালগ, যেই শাসনতান্ত্রিক যে আমরা চেঞ্জ চাচ্ছি, এটা যে থেমে যাবে তা না, এটা চলতে থাকবে। আপনি নেপালে দেখেন, আপনি শ্রীলঙ্কায় দেখেন, প্রত্যেকটা দেশেই এগুলো জিনিস ইট টেক্স টাইম, একটা টাইম লাগে এটা একটা শেপে নিতে। অনেক সময় হয় যে আপনি একটা ভাবলেন, সবাই মিলে একটা কনসেনসাসে রিচ করে একটা ডিসিশনও হলো, কিন্তু যখন দেখেন প্র্যাকটিক্যাল লাইফে যে প্র্যাকটিক্যাল ইয়েতে যে যখন আপনি এটা অ্যাপ্লাই করছেন, দেখেন যে না ওটা ভালো রেজাল্ট হচ্ছে না, তখন আর কি আবার আপনি স্টেপ ব্যাক করে আবার নতুন চেঞ্জ করতে হয়। তো আমরা মনে করছি যে, আমি মনে করি যে যেই শাসনতান্ত্রিক যে আলাপ আলোচনাগুলো হয়েছে, যেগুলো জুলাই চার্টারে এসছে, সেটা অবশ্যই কিছু সবই হয়তো ইমপ্লিমেন্ট হবে, কিন্তু এইটা কি আমাদের থেমে যাবে? আমাদের শাসনতান্ত্রিক প্রক্রিয়াটি শুরু, এটা আরো অনেক বছর চলবে।
আরেকটা আশাবাদের বিষয় অনেকে বলছেন যে সেটা হলো যে যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে গেছে এবং তাদের সামনে আসা নির্বাচনের কোনো বিকল্প নেই, তারা খুব ভালো করে জানে সঠিক সময় নির্বাচনী না হলে দেশ তো ক্ষতিগ্রস্ত হবে, তারা নিজেরাও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবে। এই কারণে অনেকে আশা করছেন যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা হয়তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে। আপনার কি মনে হয়? আমার এটা হলো ইতিবাচক একটা মনোভাব আছে। একটা জিনিস কি, আমরা তো তাদেরই আন্দোলনের ফসল। জি, ইন্টারিম গভর্নমেন্ট তো পলিটিক্যাল পার্টিরই আন্দোলন। আমরা কিন্তু বলি যে রাজনৈতিক দলগুলো এরাও আধার সরকার, অবশ্যই, কারণ এই দলগুলিরই সরকার হলো অবশ্যই দাদা আমাদের অংশীজন, জি ঠিক না? আর তারা আমাদের পার্টনার। তো আমরা অবশ্যই আমরা মনে করি জাতির বৃহত্তর স্বার্থে, যদি আমরা এখনো আশাবাদী যে পলিটিক্যাল পার্টিগুলোই তারা নিজেরা একটা ভালো ডিসিশনে আসবেন, যেটা সবাই ঐক্যমতে পৌঁছবেন। আর যদি তারা এটা না পারেন, সেক্ষেত্রে এই গভর্নমেন্ট যেটা নিবে সেটা সবাই মেনে নেবেন এবং এটা সবার জন্য মঙ্গলজনক হবে। আমরা সবাই জানি সরকারের সিদ্ধান্তকে ঘিরে ভুল ব্যাখ্যা ও গুজব ছড়াতে একটি মহল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে এবং সরকার যদি সিদ্ধান্ত দেয় এবং দিবে জুলাই সনদের ব্যাপারে এবং বাস্তবায়নের ব্যাপারে, এবং তারা আরও জোরালোভাবে নামার চেষ্টা করবে। এখন প্রশ্ন যেটা হয়েছে, দুর্ভাগ্যক্রমে যদি কোনো রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল মেনে না নেয় তখন কি হবে? আমরা আশাবাদ ব্যক্ত করলাম, আরেকটা মুদ্রার আরেকটা পিঠও তো রয়েছে, আমি সেই দিকটা আপনাকে আমরা ওইটা নিয়ে এখনো ভাবছি না। আপনারা আশা করছেন যে মেনে নিবে, এই তো? আমরা আশা করছি যে সবাই ইলেকশনের জন্য, দেখেন বিএনপি অলরেডি তাদের 237টি সিটে কারা কারা নমিনেশন পেয়েছে এটা জানিয়েছে। অন্যান্য পার্টিগুলোও তাদের লিস্টটা পুরোপুরি প্রস্তুত, কেউ কেউ জানিয়েছেও। তো আমরা মনে করি যে সবাই যেহেতু ইলেকশনমুখী, তো এইটা নিয়ে আমার মনে হয় না যে খুব সবাই মানে অনেক বেশি সময় নষ্ট করবেন, কেননা সবার তো কনস্টিটিউয়েন্সিতে যেতে হবে, ইলেকশনে ক্যাম্পেইন করতে হবে, এখন তো সময় যাবে দ্রুত। হ্যাঁ, এই সময়টা যাবে দ্রুত। আমি আশা করছি যে খুব ভালো একটা ইলেকশন পাবো। আর এই জুলাই চার্টার নিয়ে যে ধরনের একটু চিন্তা ভাবনা কিছু মানুষকে চিন্তিত দেখতেছি, আমরা সবাইকে বলি চিন্তার কোনো কারণ নাই। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্ট ওয়েল ইকুইপড, তারা সবার সাথে কথাও বলছে। দে উইল কাম আপ উইথ এ ভেরি গুড সলিউশন, যদি পলিটিক্যাল পার্টিগুলো কোনো ডিসিশনে না যায়। শফিকুল আলম, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ নাগরিকদের প্রতি এই জুলাই সনদ এবং এর বাস্তবায়ন নিয়ে সরকারের কি বার্তা? আমি তো একই কথাই বারবারই বলছি। বার্তা কি, আমরা সবাই একটা ভালো ইলেকশন চাই এবং ভালো একটা শাসনতান্ত্রিক একটা পলিটিক্যাল সিস্টেম চাই, যেখানে সবার অ্যাসপিরেশনটা, সবার রাইটসটা থাকে আর কি। সেই জন্য সবারকে, রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে অলরেডি আহ্বানও জানা হয়েছে যে তারা যাতে একটা ভালো ডিসিশনে আসেন জুলাই চার্টার নিয়ে, ইমপ্লিমেন্টেশন নিয়ে, সেটা নিয়েই তো। এবং আমরা মনে করি যে এই গভর্নমেন্ট এর মূল কাজগুলোর একটা হচ্ছে ইলেকশন, সেই কাজটা খুব ভালোভাবে, বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। হ্যাঁ, বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছেই, তো সেগুলো নিয়ে উই আর সেন্ডিং রাইট মেসেজেস সবার কাছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম। জুলাই সনদ
ও এর বাস্তবায়ন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আমরা আলাপ করলাম, আপনি আশাবাদ ব্যক্ত করলেন কোনো জটিলতা থাকবে না। আবারও বলছি এটা আর জটিলতা না। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে নির্বাচন হবে না বা সঠিক সময় হবে না, এই যে প্রচার প্রপাগান্ডা, এটা তো একটা উদ্বেগের জিনিস তৈরি করে। সরকার কি উদ্বেগে আছে আদৌ এটা না, নিয়ে? আমরা মোটে উদ্বেগে নাই। আমরা মনে করি যে জাতি নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনী হাওয়ার একটা জোয়ার বইছে সব জায়গায়। এটা তো হচ্ছে, সবাই আমরা নেমে আমরা পড়েছে সব নির্বাচনে জায়গায় দেখছি রীতিমতো। জাতি একদম পুরোপুরি প্রস্তুত এবং সেই লক্ষ্যে দেখেন এই পুরো এই অ্যাডমিনিস্ট্রেশনের পুরো কাজটাই এখন নির্বাচনমুখী। জি। প্রত্যেকটা কাজ নির্বাচনকে সামনে রেখেই হচ্ছে। তো এটা নিয়ে যারা অপপ্রচার করছেন এরা কারা আমরা তো চিনি। জি। তারা আওয়ামী লীগের দ্বারা বেনিফিটেড হয়েছেন, তারা আওয়ামী লীগের দোসর ছিলেন, তারা একটা 15.5 বছর যে অমানসিক একটা ভয়াবহ একটা ডিক্টেটরশিপ শেখ হাসিনা চাপিয়েছিলেন, সেই চাপানোকে তারা উৎসাহ জুগিয়েছেন, তারা সেখানে রসদ জুগিয়েছেন এবং তারা এখন যখনই দেখছেন যে একটা ভালো ইলেকশন হলে আওয়ামী লীগের আসলে অস্তিত্ব যা আছে, হ্যাঁ, সেগুলো কিছুই থাকবে না। এই জন্য তারা ওই যাতে একটা ইলেকশন ভালো ইলেকশন না হয়, একটা ইলেকশন যাতে না হয় সেইটাকে ঠেকাতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এবং সেটার পিছনে আপনি জানেন আওয়ামী লীগের যে কোটি কোটি টাকা তারা সেটা খরচ করছে। যেমন যেই ছেলেটা ধরেন, যেই সাংবাদিক, সোকল সিনিয়র সাংবাদিক, যে ধরেন পূর্বাচলে 10 কোটি টাকার প্রজেক্ট পেয়েছে, সে তো চাবে যে আর একটা প্রজেক্টের জন্য ওয়েট করা। সেই জন্য সে, কেননা এই গভর্নমেন্টের দ্বারা সে কোনো বেনিফিটেড হবে না, তো সে তার চিন্তা হচ্ছে যে শেখ হাসিনা আসলে তাকে আবার আর একটা প্লট দিবে। তো সে যে একবার সে 10 কোটি টাকা পেয়েছে বা 7 কোটি টাকা পেয়েছে, আমরা জানি একটা সিনিয়র সাংবাদিক, জানি আমরা। তো এই যে তার তো এখন আশার চেয়ে আগামীতে আবার সে আর একটা এরকম প্লট পাবে। তো সেই আশায় সে মিথ্যা নিউজ দিচ্ছে যাতে বাংলাদেশে যাতে একটা ভালো ইলেকশন না হয়, বাংলাদেশে যাতে একটা ইলেকশন না হয়। বাংলাদেশে ভালো ইলেকশন না হলে কার লাভ? আওয়ামী লীগ বলতে পারে যে দেখো এরা ইলেকশন করতে পারছে না, এই টাইপের একটা মেসেজ দিবে যে আমাদের। কিন্তু আমরা বলবো যে বাংলাদেশে খুব ভালো ইলেকশন হবে, খুব ভালো ইলেকশন হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, জাতি পুরো অধীর আগ্রহে আছে এবং আওয়ামী লীগকে কোথাও আমি দেখছিও না। আওয়ামী লীগকে অনেকে বলেন যে আওয়ামী লীগের এত%, যদি ওরা বলে যে কি ওদের বলে 15, 20, 30% বলে সাপোর্ট ছিল। একটা দেশে একটা পলিটিক্যাল পার্টির যদি 15-25%-এর সাপোর্ট থাকে তাহলে ওই দেশে রেভলিউশন হয় ওই পার্টির এগেনস্টে? আমার তো মনে হয় ওদের সারা বাংলাদেশে 1-2%ও আছে, আমি দেখি না। একটা প্রশ্ন এসছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে, ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর। আমরা লক্ষ্য করছি শুরু থেকেই যে প্রফেসর ইউনূস সরকার নির্বাচনটা দিতে চাচ্ছেন এবং যেটা আপনি বলছিলেন যে উৎসবমুখর নির্বাচন হবে। এই উৎসবমুখর নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন সরকার উপর যতটুকু নির্ভর করে, অনেকেই বলছেন তার চেয়ে বেশি নির্ভর করে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর। কিন্তু দুর্ভাগ্যক্রমে নির্বাচন শুরু হওয়ার আগেই, মানে তফসিল ঘোষণা হওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কিন্তু সেই আচরণ থেকে সরে যাচ্ছে। আমরা দেখছি নানান জায়গায় সহিংসতা হচ্ছে, কারো মিছিল মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে, পোস্টার টাঙাতে দেওয়া হচ্ছে না, কিংবা জোর করে এক জায়গায় পোস্টার টাঙিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে অহরহ। আমি কিন্তু আপনার উল্টোটা বলবো। আমি বলবো যে বাংলাদেশে যে ভালো একটা ইলেকশনের যে আবহাওয়া তৈরি হয়েছে তার রিফ্লেকশন আমরা দেখছি। আপনি দেখেন বিএনপি 237টা কেন্দ্রে তাদের নমিনেশন অ্যানাউন্স করেছে। ওখানে কয়টা কেন্দ্রে রেবেল ক্যান্ডিডেটগুলো প্রোটেস্ট করেছেন বলেন তো? অসংখ্য খুনাখুনি হয়েছে। না, এটা সব মিলে অসংখ্য। আপনি কি বলেন? আমরা পুরো দেখেছি 4টা মাত্র, 4টা জায়গায় সিরিয়াস কিছু ভায়োলেন্স হয়েছে। বাকিগুলো 1-2 দিন একটু বলে সবাই এগ্রি করেছেন। দেখেন সবাই যাকে বিএনপি যাকে নমিনেট করেছে তার পিছনে সবাই দাঁড়িয়ে গেছে। এরকম কোথায়? আমি তো সব জায়গায় দেখছি। আপনি এই জায়গাটা আপনি খালি চিরাঙে আসলাম চৌধুরীর প্রোটেস্টের বাইরে আপনি কি খুব মেজর প্রোটেস্ট দেখছেন? আপনি বলেন। প্রোটেস্ট হচ্ছে না এই কারণে, সেটা হলো তার দল থেকে বহিষ্কার হওয়ার আশঙ্কা আছে। এইটা এইটা সবচেয়ে বড় টেস্ট ছিল। না, আমি দলের অভ্যন্তরীণ ব্যাপারটা আমি বলি এটা একটা বড় টেস্ট ছিল। বিএনপি বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল, তার মধ্যে যদি পার্টির কলহ হয় সেটা রিফ্লেকশন মাঠে পড়ে।
তো এখন বিএনপি যে স্মার্টলি এই পুরো জিনিসগুলো হ্যান্ডেল করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিকে আছে বাধা দেওয়া হচ্ছে না নানান না জায়গায়? না না না, আমরা দেখছি না। আপনি আপনি পত্রিকাগুলো পড়েন না, না। ওয়াজ মাহফিলে তো বাধা দেওয়া হচ্ছে এটা তো অনেক ক্ষেত্রে এগুলো নির্বাচনকে কেন্দ্র করে। লোকাল একটা ইস্যুকে কেন্দ্র করে। লোকাল ইস্যু তো আর আমরা জাতির বাইরে না। হ্যাঁ, লোকাল ইস্যুকে এটা খুব দু একটা এরকম ঘটে, কিন্তু একটা বড় ইলেকশনের সময় এই যে যা হচ্ছে, আমি তো বলবো যে মানে দেশ খুবই মানে বড় পার্টিগুলো দে আর বিহেভিং ব্রিলিয়ান্টলি, তারা খুব ভালো বিহেভ করছেন এবং তারা দেশকে যাতে একটা ভালো একটা ইলেকশন উপহার দেবেন সেটার জন্য তারা সেই কাজটা করছেন, আমরা দেখছি। এটা কিন্তু খুব মেজর টেস্ট। আপনি শুধুমাত্র আমরা না, পুরো ডিপ্লোম্যাটরা চেয়েছিল যে বিএনপির যে নমিনেশনের সময় যে এই সময় রেবেল কেন, কেন সবাই আগে এক ধরনের ওই যে আওয়ামী লীগের দোসররা ছড়িয়েছে, রিউমার ছড়িয়েছে যে প্রত্যেকটা সিটে বিএনপির ৬-৭টা করে রেবেল ক্যান্ডিডেট থাকবে। দেখেন সেখানে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, আমি তো এর বেশি দেখি নাই। তো এইটা ইটস এ বড় পার্টিতেই যখন পুরো জিনিসটা এত শান্তভাবে হ্যান্ডেল করা হয়েছে। চূড়ান্ত মতামত দেওয়ার ব্যাপারে আমাদের আরেকটু সময় দিতে হবে। আমরা তফসিল ঘোষণা হোক। তফসিল ঘোষণা হলেও আপনি হলো ওরা তো সাধারণত হয় কি তফসিল ঘোষণার পরে অনেকে এই নমিনেশনগুলো মানে অ্যানাউন্স করেন। এবার তো তফসিল ঘোষণার আগেই দিয়েছেন এবং এটার দেওয়ার মূল কারণ হচ্ছে যে যা ধরেন লোকাল লেভেলে যদি কোনো সমস্যা হয় সেটা আগেই মিটিয়ে ফেলা, এবং সেটা ওটা করেছেন। আপনার 28,663 ভোট কার্ড ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো কেন? এটা জাস্ট সিকিউরিটির স্বার্থে, আমরা যাতে ভালো প্রিপারেশন নিতে পারি সেই জন্য প্রত্যেকটা ইয়েতে। এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রিপারেশনের জন্য, ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন নিতে পারি, কোনো ধরনের কোনো ইলেকশনের দিন বা তার আগে কোনো ধরনের কোনো যাতে সমস্যা না হয় সেটাকে এনশিওর করার জন্য। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো যদি না চায় সুষ্ঠু নির্বাচন, তাহলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? রাজনৈতিক দলগুলো তো সবসময় চায় ভালো নেই সুষ্ঠু নির্বাচন। আমি তো কোনো দিন শুনি নাই যে একটা রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন চাচ্ছে না। এটা আওয়ামী লীগ না চেতে পারে, তারা তো ধরেন বাঞ্চ অফ সন্ত্রাসীর একটা গ্রুপ হয়ে গেছে। ওরা জুলাই আগস্টে যখন নেমে ওরা ওদের পার্টি ক্যাডাররা নেমে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করেছে। অনেকে বলে যে পুলিশ মেরেছে, পুলিশ একা মারে নাই, সেখানে আওয়ামী লীগের ছবি ফুটেজে রয়েছে। তো তাহলে ওরা ছাড়া আমরা তো কাউকে দেখি না। সবাই ভালো ইলেকশন চায়, খুব ভালো ইলেকশন, এবং এটা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। শফিকুল আলম, আমরা বারবার এই অনুষ্ঠানে আলোচনা করেছি, নানান মহলে আলোচনা হয়েছে, আসলে 5ই আগস্টকে ভারত মেনে নিতে পারছে না। আমি আপনি ভারতীয় হলেও সম্ভবত আমরা মেনে নিতে পারতাম না, কারণ দীর্ঘদিনের ভারতীয় যে আধিপত্য সেখানে পতন ঘটেছে, এবং সে পতনটা কি মারাত্মকভাবে ঘটেছে, এবং অসংখ্য তার সহযোগীরা ভারতে পালিয়ে বসে আছে। এবং আমরা লক্ষ্য করছি যে শেখ হাসিনাকে তারা ছেড়ে দিয়েছে, কথা বলার সুযোগটা ব্যাপকভাবে ছেড়ে দিয়েছে, তার সঙ্গে দেখা করছে ভারতে থাকা দলগুলো, তার দলের নেতারা রীতিমতো। এর মানে এক ধরনের সুযোগ পরিবেশ তৈরি করে দিয়েছে, এবং তারা তাদের মতো করে চলছে, কর্মসূচি ঘোষণা করছে, যদিও মাঠে লোক পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের ভেতরে আলোচনা হচ্ছে, অনেকে যারা নিরীহ টাইপের আলোচনা করছে যে আমাদের মাঠে নামিয়ে দেয়, আমাদেরকে আরো জাল জুলুমের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই যে তৎপরতাটা, এটা থাকবে স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে একটা, সেটা হলো যে এই 1.5 বছরেও কি ভারত বুঝতে পারলো না যে বাংলাদেশের মানুষ কি চায়? কি বলবেন?
আমি মানে একটা দেশের বিষয়ে এই আলাপটা করব না। আমি আমি বরং বলবো যে আওয়ামী লীগের সত্যি কি আওয়ামী লীগের যারা গ্রাসরুটে ছিল তারা কি বুঝে নাই যে তাদেরকে, যে আপনি অলরেডি বললেন, তাদেরকে যে কি কোথায় ঠেলে দিচ্ছে তাদের লিডারশিপ। তাদের লিডারশিপের তো আরাম আয়েশের কোনো অসুবিধা হচ্ছে না। সে টাকাটা নিয়ে বাইরে চলে গেছে এবং সে অনেক ভালো আছে। তার লিডার বলেন, সে আওয়ামী লীগের শেখ পরিবারের এদেরকে বলেন, এই লিডারশিপ আমরা বাইরে যা দেখছি তারা কিন্তু দেখেন এইখানে কিছু কিছু বোকা লোক এদের এই মেসেজিংয়ে পড়ে বিভ্রান্ত হচ্ছেন। একটা জিনিস স্পষ্ট যে আপনি যতক্ষণ না আপনি এই যে 15-15.5 বছরের যেই অপশাসনের যে কুকুর্তিগুলো আপনি যতক্ষণ না আপনি স্বীকার করছেন, অনুতপ্ত হচ্ছেন, সরি বলছেন, রিমোর্স শো করছেন, ততদিন আপনাকে কে ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাকে নিবে না। বাংলাদেশের তো নিবেই তো না, বাইরের কমিউনিটিও কেউ আপনাকে নিবে না, এটা একদম অবধারিত। আর মূল জিনিস হচ্ছে কি, এইখানে তো ইনভেস্টিগেশনটা তো আমাদের গভর্নমেন্ট করে নাই, আমি করি নাই, জাতিসংঘ করেছে। আপনার এখানে মুক্তি নাই কোনো। এইখান থেকে মুক্তি একটাই, যারা ধরেন যে যারা টেইন্টেড হয়েছে, যারা লিড এসে তারা আস্তে নিজেকে সরিয়ে দিয়ে নতুন যদি ওদের মধ্যে কোনো ক্লিন কেউ থাকে তাকে সামনে, কিন্তু সেটা তো ওরা করে নাই, করবে না। সেই আর সেই ইলেকশনের আগে সেই মানে অপরচুনিটিগুলো নাইও। উইয়ন যেটা হচ্ছে জি নিউজের ইন্টারন্যাশনাল ইয়ে, ওইখানে শেখ হাসিনা বলতেছেন বাংলাদেশের সবাই টেরোরিস্ট ছিল। মানে জুলাই আন্দোলন, এখন জুলাই আন্দোলনে যারা ছিল তারা উনি ভাবছেন যে 10টা লোক জুলাই আন্দোলন করেছে। জুলাই আন্দোলন করেছে তো পুরো বাংলাদেশের সবাই, মাদ্রাসার ছেলে করেছে, মেয়েরা করেছে, লেফটিস্ট পার্টিরা করেছে, বিএনপির লোকরা করেছে, যারা এখন এনসিপি হয়েছে তখন স্টুডেন্টরা করেছে, আপনার মেডিকেল কলেজের স্টুডেন্টরা করেছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এরা করেছে, দেশের 17টা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ওইখানে সবাই করেছে, দেশের 60টা পাবলিক ইউনিভার্সিটি আছে ওরা করেছে, দেশে 100 কতটা জন মেডিকেল কলেজ আছে তারা করেছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে 100টা তারা করেছে। এমন কোনো কলেজ নাই যেখানে ছেলেরা করে নাই, এবং অনেক ক্ষেত্রে স্কুলে ছেলেরা নেমেছে। কে করে নাই? কারা ছিল না? এখন উনি সবাইকে উনি বলতেছে পুরো, তাহলে কি তার ভাষ্যমতে যে বাংলাদেশের 18 কোটি মানুষ হচ্ছে টেরোরিস্ট। এবং তারা কি, আপনি যখন একটা জন্য টেরোরিস্ট বলেন, আমি যদি বলি যে সর্দার ফরিদ টেরোরিস্ট, মানে কি তাকে আমি হত্যাযোগ্য করলাম, ঠিক না? সে কি পুরো 18 কোটি মানুষকে খুন করে সে ক্ষমতায় আসতে চাচ্ছে? আরেকটা বিষয় কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাম্প্রতিক, এবং সে এটা কোথা থেকে বলতেছে, সেটা হচ্ছে দিল্লি থেকে। যে প্রসঙ্গে বলছিলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জুলাই সনদ, নির্বাচন, গণভোট, এগুলোর ব্যাপারে একটা নেতিবাচক নেগেটিভ তৈরির জন্য একটা গোষ্ঠীবদ্ধ সংঘ কিন্তু মাঠে আছে, এবং এমন এমন লোকজন এমন মিডিয়াতে এসে কথা বলছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক অথবা মূলধারার মিডিয়া হোক, দেখেই বোঝা যায়, তার কথা শুনেই বোঝা যায় এটা নিশ্চয়ই এটা সামনে একটা মতলব রয়েছে। একটু আশঙ্কার ব্যাপার রয়েছে, তারা কিন্তু এক জায়গায় হচ্ছে গ্রাজুয়ালি, এবং দুঃখজনক হলে এদের মধ্যে একটা বড় অংশ কিন্তু রয়েছে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনেও ছিল। এটা কেন হলো? এই রূপান্তরটা কেন ঘটলো? না, এটা বেনিফিশিয়ারি। আপনি ওরা তো টাকা তো ঢালছে, ঠিক না? যারা বাংলাদেশের থেকে $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে, তারা কি টাকা ঢালা বন্ধ হচ্ছে? কেননা সে তো একটা মানে ধরেন এমন একটা বড় লুটপাটের, বাংলাদেশকে একটা লুটপাটের ব্যাংক হিসেবে পেয়েছিল আওয়ামী লীগ, যে আমি কন্টিনিউয়াসলি লুটপাট করতে পারবো। সে চাচ্ছে আবারও বাংলাদেশকে লুটপাটের একটা জায়গায় নিয়ে যেতে, বা সেই ব্যাংকটা আবার ফিরে পেতে চাচ্ছে, হ্যাঁ, লুটপাট করার জন্য। তো সেই জন্য এইখানে তাদের যারা দোসর আছে তাদেরকে দিচ্ছে। আমরা টিভিতে দেখছি, আপনি ঠিকই বলেছেন, আমরা টিভিতে দেখছি, তারপরে ইউটিউবে আমরা দেখছি অনেকে এসে ভয়াবহ রকমের কমেন্ট করেন। সবচেয়ে বড় কথা, আমরা তো অবশ্যই ওয়েলকাম করি এনি ক্রিটিসিজম, আপনি ক্রিটিসিজম করেন, কিন্তু দেখা যাচ্ছে ক্রিটিসিজম না করে তারা ওই ম্যাস মার্ডারের, মানে যিনি বুচার অফ বেঙ্গল, বাংলার কষায়ের জন্য তারা অপিনিয়ন তৈরি করছেন। একজন আবার
দেখলাম যে ইয়েতেও লিখছেন যে আওয়ামী লীগ ছাড়া কিসের ইলেকশন। তো আপনি কি নাজি পার্টি নিয়ে কেউ ইলেকশন করে? তার মুখে আমরা শুনিনি যখন দামি আমি নির্বাচন হয়েছে তখন কিন্তু শুনি না না না, এটা আমরা শুনি নেই। আমরা তো এগুলো দেখছি। আমার মনে হয় যে তারা যারা জুলাই রেভলিউশন করেছেন তাদের প্যাশেন্স, তাদের ধৈর্য পরীক্ষা করছে। এখানে আরেকটা প্রশ্ন কিন্তু আসে শফিকুল আলম, সেটি হলো যে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন, কথায় ছিলেন, কাজে ছিলেন, একটা মতামত তৈরি করার চেষ্টা করেছেন, তাদের কেউ কেউ মাঠে নেমে পড়লো। এটি একটা আশ্চর্যজনক ব্যাপার। এবং তারা এমন ভাবে কথা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এমন ভাবে বলছে যে উনি 100-এর উপর নিশ্চিত জানেন যে হবে না। কেন হবে না সেই যুক্তিটা দিচ্ছেন না। ওদের সাথে যুক্ত হয়েছেন, বা আরেকটা হতে পারে না পাওয়ার বেদনাও তো অনেকের মধ্যে আছে। এটা বোধহয় দ্বিতীয়টা বোধহয় বেশি। এখন কি করবেন? এখন আমরা তো এখানে সত্যিকার অর্থে একটা তাদের মধ্যে একটা একটা ধারণা হচ্ছে যে আমরা যারা এই গভর্নমেন্টে আছি বা যারা অ্যাডভাইজার আছেন তারা বুঝি অনেক বেশি কিছু কিছু পাচ্ছেন। তাদের জন্য আমরা জানাই ভাই কিছু পাচ্ছি না, বরং প্রত্যেকটা যারাই এসছে পার্সোনাল স্যাক্রিফাইস করে এসছে। এবং আমরা জানি অনেক ইনকাম কমে গেছে, অনেক ইনকাম। আমি আমার পার্সোনালি শফিকুল আলম এই ইয়েতে আমরা ওয়েলকাম জানাই। আপনারা যদি দেখেন যে আমরা পার্সোনালি কেউ বেনিফিটেড হয়েছি, আপনি ইনভেস্টিগেট করেন, রিপোর্ট করেন। এখন ইনভেস্টিগেশন করে রিপোর্ট করা তো অনেক ইজি। আপনি দেশে যদি মনে হচ্ছেন যে আপনি ছাপাতে পারবেন না, আপনি বিদেশে অনেক ওয়েবসাইট আছে বাংলাদেশকে সামনে রেখে, অনেক ফেসবুকার আছে, তাদের মাধ্যমে ছাপিয়ে দেন যে আমি এই কাজটা করেছি, ওইটা করেছি। শফিকুল আলম, মিডিয়ার ব্যাপারের প্রসঙ্গে আসে। আপনি মিডিয়ার মানুষ, সেই কারণেই এখন মিডিয়া রিলেটেড দায়িত্ব রয়েছেন। আমরা আশা করেছিলাম যে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতা এসে উনি নিজেই ঘোষণা করলেন যে আমার সমালোচনা করুন, কোনো সমস্যা নেই। এবং তার নজির এই অনুষ্ঠানও, এই আজকে আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আমরা অসংখ্যবার এবং এখনও আমরা সরকারের সমালোচনা করে যাচ্ছি। আমরা কখনো বাধার মুখে পড়ি না, আর অন্যান্য প্রতিষ্ঠান তো নয়ই। কিন্তু আমরা দেখলাম যে সাংবাদিকতা এর মাধ্যমে যেটা বিকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। না হয়ে হলো কি, ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন সয়লাভ হয়ে গেল। কারা করছে? মূলধারার মিডিয়াগুলি করছে। এই ফটোকার্ড নামে কি একটা এসছে, যারা সাংবাদিকতার কোনো কিছুই নাই। এখন এই যে সংকটটা তৈরি হলো, এটা আপনারা এই দায়িত্ব আপনাদেরকে যদি আমরা দেই, অস্বীকার করতে পারবেন? আপনারা ঠিক করতে পারলেন না কেন? না, একটা কথা হচ্ছে যে জার্নালিজমের যে সমস্যাটা, এটা অনেক পুরনো সমস্যা। এই সমস্যার থেকে মুক্তির জন্য যেই ধরনের ল এবং রেগুলেটরি ফর্মার দরকার, হ্যাঁ, সেটা আমাদের নাই। আর এটা নিয়ে কোনো রকমের কোনো কথা বলতে গেলেই একটা গ্রুপ এই জাত গেল বা আমাদের ফ্রিডম অফ প্রেস বলে কিছু নাই, এগুলো চিল্লাচিল্লি শুরু করেন। আপনি এইখানে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে যে আপনি নির্লজ্জভাবে মিথ্যা কথা বলবেন, কিন্তু আপনাকে আমি প্রোটেস্ট করলে আপনি তখন বলবেন যে হরণ করা হচ্ছে, আপনি মিথ্যা কথা বলতেছেন। হ্যাঁ, এই যে একজন সাংবাদিক, উনি ফেসবুকে লিখে দিয়েছেন কি, প্রফেসর ইউনূস কোটি টাকা ব্যয় করে পিআর এজেন্সি ভাড়া করেছেন। তা আমি তো জানি, আমরা অন রেকর্ড বলতে পারি উনি কোনো এই ধরনের কোনো এজেন্সি ভাড়া করেননি। হ্যাঁ, তো এই যে উনি যে একটা নির্লজ্জ মিথ্যা কথা লিখলেন, এবং আমরা ওয়েলকাম করি ওনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে উনি ওই এভিডেন্সগুলো দেখান। হ্যাঁ, যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। উনি তো ইভেন ভায়োলেন্সের থ্রেট। আরেকটা বিষয় আমি যে দেখলাম, আমরা টক শোগুলোতে দেখছি, ধরুন একজন রিসোর্স পার্সন আছে, বলে দিলেন, যা ইচ্ছা তাই বলে দিলেন, কিন্তু আমরা কখনো অনেকেই জানতে চান না যে আপনার এই বক্তব্যের প্রমাণটা কি। আমরা একজন এসে বললেন যে এরা সবাই হচ্ছে বিদেশি নাগরিক। আমি বললাম যে এরা বিদেশি নাগরিক না, আপনি প্রমাণটা দেন। তখন তার কাছে প্রমাণ নাই। আপনি দেখেন, একটা মিসকোট করার জন্য, ট্রাম্পের মিসকোট করার জন্য বিবিসির টপ লেভেলে দুজনের চাকরি চলে গেল। ওদের নাম্বার 1 এবং নিউজের নাম্বার 1 দুইজনের চাকরি নাই। তারা প্রতিষ্ঠানের নাম্বার 1 আর নিউজের নাম্বার আপনি নাই। এখানে আপনি কি অবস্থা? আপনি আসতেছেন নির্লজ্জভাবে মিথ্যা। একটা মহিলা ইউটিউবার, নারী ইউটিউবার, উনি 15 মিনিটের একটা ইউটিউব ভিডিও বানিয়েছে, এবং তার হাজব্যান্ড হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজের মিডিয়া কমিশনের তার হলো বলে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট না কি প্রফেসর। উনি বানিয়েছেন যে প্রফেসর ইউনূস এবং তার কন্যা, তারা যে ছবি তুলেছেন এই যে ট্রাম্পের সাথে, ট্রাম্প তাদেরকে ইনভাইট করেছিলেন একটা রিসেপশনে নিউ ইয়র্কে, এই যে নিউ ইয়র্ক ভিজিট করলেন যে সেপ্টেম্বরে,
সেইখানে যে ছবি দিয়েছেন, এবং ছবিটা আমরাও তুলি নাই, ছবি হোয়াইট হাউস থেকে ছবি তুলে ওইটা রিলিজ হোয়াইট হাউসই করেছে। সে বলতেছেন এই ছবি ম্যানিপুলেটেড, এবং কখন বলছে, যখন আমরা তখনও নিউ ইয়র্কে আছি, মানে আমরা নিউ ইয়র্কে বসে ট্রাম্পের ছবি আমরা ম্যানিপুলেট করব, মানে আমাদের এত বড় দুঃসাহস, বুঝছেন? এবং আবার যখন আমি এটা নিয়ে ফেসবুকে একটু লিখলাম যে এটা কিভাবে বলে, তার হাজবেন্ড তাকে আবার ডিফেন্ড করতেছে। আমি তাহলে অন্য দেশে কি হলো, তাহলে সরাসরি সু করতো, লিগাল কেসে যেত, যে তুমি এটা যে বলছো এটার ফলে ডিফর্মেশন হয়েছে, ডিফেম হয়েছে। তখন আপনি ওদের তো আপনি জানেন অনেকেই এই অভিযোগটা আপনাদের ব্যাপারে শুরু থেকে করে আসছে, সেটা হলো এই সরকার প্রোঅ্যাক্টিভ না পুরো রিঅ্যাক্টিভ হয়েছে বেশি। প্রোঅ্যাক্টিভ হলে অনেক সমস্যার সমাধান হতো। না না, আমরা অনেকগুলোর কাজ করেছি, কিন্তু আমাদের নিউজ পেপারের ক্ষেত্রে আমাদের আশা ছিল যে কিছু সেলফ রেগুলেশন হবে, রাইট? হ্যাঁ, নিজেরা এটা শুধরাবেন, এটা তো শুধরান নাই। এটা আমি যেহেতু অনেক দিনের মিডিয়া আছি, আপনিও আছেন, আমার মনে হচ্ছে কি আসলে গত 15-17 বছরে আসলে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এটার সাথে যুক্ত হয়েছে ভিউ বাণিজ্য। জি, সেটা হচ্ছে যে আপনি যদি মিথ্যা কথা, গরম করা মিথ্যা কথা, কেউ আছে প্রতিদিন এসে এই আর্মি নিয়ে আজে বাজে, কোন দেশে এটা দেখা যায় যে আপনি মিলিটারি নিয়ে এই ধরনের আজে বাজে? তারপরে প্রতিদিন ধরুন অনেকে আমরা লিখছি প্রতিদিন সেটা কন্টেন্ট তৈরি আপলোড করছে, এটা সম্ভব? প্রতিদিন কন্টেন্ট তৈরি করা আপনি করতে পারেন যদি আপনার আর্মি অফ ফ্যাক্ট চেকার থাকে, রিসার্চার থাকে, আপনি পারেন। আপনার হয়ে আপনার 15 জনের একটা রিসার্চ টিম আছে, আপনাকে করে দিল, আপনি এটা তখন একটা, কিন্তু না, আমরা দেখলে একা একা করে বলছে প্রতিদিন। হ্যাঁ, করে তো আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তো দেখতেছি সত্য 2-3টা সত্য দিয়ে মিথ্যাকে সে ওইটাকে মিশ্রিত করে দিচ্ছে, অ্যাজ ইফ সবই সত্য। ওকে, ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া হোক, যেহেতু আমাদের নিয়ন্ত্রণ অনেক কম, কিন্তু মূলধারার মিডিয়া না, এটা সোশ্যাল মিডিয়াতে এখন তো মূলধারা মিডিয়ার চেয়েও তো সোশ্যাল মিডিয়া পাওয়ারফুল। সোশ্যাল মিডিয়ায় ইনভলভ থাকে ধরেন 1 কোটি 10 কোটি লোক, 12 কোটি লোক, আর মূলধারার মিডিয়া কয়টা লোক? কয়েক হাজার লোক। তো ওইটা নিয়ে তো ওইটার চেয়েও আমাদের বেশি চিন্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, এবং সোশ্যাল মিডিয়া এসে তারা অনবরত মিথ্যা কথা বলছে। আমার যেটা মনে হয় কি, যে আমরা যেই অ্যাটমসফিয়ারটা চেয়েছি, যে এনভায়রনমেন্টটা চেয়েছি, যেই ফ্রিডম অফ প্রেসের জায়গায় যে আমাদের মিডিয়া তার সেলফ রেগুলেশন করবেন, তারা তাদের মতো করে ইস্যুগুলোকে ডিল করবেন, এগুলো সেটা যখন করলেন না, পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট এসেও তো এটা ফেস করবেন। এবং সেক্ষেত্রে আমি জানি না, তারা পলিটিক্যাল গভর্নমেন্টগুলো যারা আসবেন তারা যদি আগের আচরণ শুরু করে দেন, এটা তখন কিছু বলার থাকবে না আর কি। শফিকুল আলম, আমরা বারবার বলছিলাম যে মিডিয়ায় সরকারের সমালোচনা হোক, রাজনৈতিক দলগুলোর সমালোচনা হোক, কোনো সমস্যা নেই। তারা অন্যায় করলে সেটা প্রকাশ করা হোক, ভুল ধরিয়ে দেওয়া হোক, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা প্রশ্ন এর আগে আপনাকে এই অনুষ্ঠানে করেছিলাম আমি, সেটা হলো যে মূলধারার মিডিয়া ফ্যাসিস্টের পক্ষে বয়ান তৈরি করার সুযোগ কেন তৈরি করে দিচ্ছে? এবং অবাক করার কাণ্ড হলো যেটা, এমন জায়গাতেও বয়ান তৈরি হচ্ছে যাদেরকে আমরা জানি এরা ফ্যাসিস্ট বিরোধী মিডিয়া হিসেবে, সংখ্যাটা খুব কম, সেখানে একই কাজ হচ্ছে। এই সুযোগটা, আমার প্রশ্ন হলো এই সুযোগটা কেন তৈরি হচ্ছে, অথবা আপনারা এর ব্যাপারে কিছু বললেন না কেন? আমরা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, সবচেয়ে পাওয়ারফুল গভর্নমেন্ট, এর চেয়ে পাওয়ারফুল আর কোনো গভর্নমেন্ট বাংলাদেশে আসেনি, আর আসবেও না। আমরা পাওয়ারফুল গভর্নমেন্ট হলেও আমরা চেয়েছিলাম যে মিডিয়া তার মতো করে রেগুলেশন করবে, সেটা ওরা করে নাই। এখন তো আমাদের ধরেন যাওয়ার সময় হয়ে গেছে, তো এটা পলিটিক্যাল পার্টিগুলোর উপর ছেড়ে দেই, তারাই দেখবে, ডন্ট ওরি। এবং যারা এটা লালন পালন করছে, আপনার সাথে আমি একমত, তাদেরকে কিন্তু সামনে ভোগান্তি রয়েছে। আমি এটা বলি না, আমি মনে করি যে আমাদের যারা এই কাজগুলো করছেন তারা সত্যনিষ্ঠ সংবাদ, সত্যনিষ্ঠ কমেন্ট্রি করবেন, এবং জাতিকে মিসইনফর্ম করবেন না, এটা আমরা আশা করি। শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।